দেখছেন রিপাবলিক বাংলার জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি পায়েল শুরু করছি জেলা সদর। আর আজকে শুরুতেই বোলপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বোলপুরে তৃণমূলের কার্যালয়ে পুলিশ, খাম হাতে তৃণমূলের কার্যালয়ে পুলিশ, মুখ বন্ধ খাম হাতে পার্টি অফিসে পুলিশ। আগামীকাল অনুব্রতকে থানায় তলব। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের কাছ থেকে। মনোরঞ্জন, বোলপুর থানায় তলব করা হয়েছে অনুব্রতকে, আর কি জানতে পারছো? দেখো, অনেকগুলো বিষয় উঠে এসেছে। প্রথমত ওই বোলপুর থানা থেকে এক কনস্টেবল আসে এবং সেই পুলিশ কর্মী একটি মুখবন্ধ খাম নিয়ে আসেন এবং পার্টি অফিসে যান, সেখানে রিসিভ করান। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে নোটিশ দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে এবং আগামীকাল জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হতে পারে। এবং আরও এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় জানা যাচ্ছে যে নিরাপত্তা রক্ষীর সংখ্যা কমানো হতে পারে। ইতিমধ্যেই কিন্তু পুলিশের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আরও একটা বিষয় হলো যে এই যে কথোপকথন, যেটি যে ভাইরাল কথোপকথন, যেটিকে অনুব্রত মণ্ডল এবং বোলপুর থানার আইসির মধ্যে কথোপকথন বলে মনে করছে রাজনৈতিক মহল, সেই কথোপকথনের যে অডিও সেটা ভাইরাল করলো কে? অনুব্রত মণ্ডলের তরফ থেকে কি ভাইরাল করা হয়েছে? সেই সম্ভাবনা খুবই কম বলে রাজনৈতিক মহল মনে করছে। তাহলে কি বোলপুর থানার আইসির পক্ষ থেকে এরকমটা করা হলো? সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও যে চিঠিতে ক্ষমা প্রার্থনা করেছেন অনুব্রত মণ্ডল, সেখানে কিন্তু শেষ প্যারাতে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে কথোপকথন সেটা ভাইরাল হলো কিভাবে, সে তার পিছনে কি কোনো কারণ রয়েছে সেটাও তো দেখা উচিত। অর্থাৎ মণ্ডলও কিন্তু সংশয়ে যে এই যে কথোপকথনকে বলা হচ্ছে অনুব্রত মণ্ডল এবং বোলপুর থানার আইসির মধ্যে কথোপকথন, কুরুচিকর অসভ্য শব্দ প্রয়োগের যে কথা সকাল থেকে আমরা উঠে আসছে সেই তথ্য এবং সেই কথোপকথনের ভাইরাল কিভাবে হলো সেটাও কিন্তু প্রশ্নের মধ্যে। যদিও জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন এটি নিয়েও তদন্ত হবে যে এই ভাইরাল করা হলো কার তরফ থেকে, কে করলো, কিভাবে করলো। অন্যদিকে স্পেসিফিক কেস দায়ের করা হয়েছে। পুলিশ কিন্তু মেজাজে রয়েছে এবং পুলিশ কোনোভাবেই এই কথোপকথনে যে কুরুচিকর ভাষা হয়েছে সেটা নিতে পারছে পুলিশ মহল, এমনটা কিন্তু পুলিশের আধিকারিকরা স্পষ্ট করে দিচ্ছে। এবং সেক্ষেত্রে একদমই মনোরঞ্জন, আগামীকাল অনুব্রতকে থানায় তলব। তুমি যেমনটা বললে, একাধিক বিষয় এই মুহূর্তে সামনে আসছে। এরই পাশাপাশি ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মুখ বন্ধ খাম হাতে পার্টি অফিসে পুলিশ, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। খাম হাতে তৃণমূল কার্যালয় পুলিশ, বোলপুর থানায় তলব করা হয়েছে অনুব্রতকে, খাম হাতে পুলিশ তৃণমূল কার্যালয়। এই পুলিশটি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। কি ছিল কিছু জানিয়েছে? না না, তুমি কোথা দিলেন? বোলপুর থানা থেকে। ঠিক আছে, এটা কার হাতে দিলেন? কার হাতে দিলেন? ওখানে জেনে হচ্ছে যে রিসিভ করেছেন, ওনার নাম তো জানি না। কি ছিল আমি জানি না, আমি বলতে পারবো না। তোমাকে অফিসে কি নিয়ে চিঠিটা কোথায় থেকে? আমি পার্টি অফিসে নিয়ে গেছিলাম। হ্যাঁ, কোথা থেকে? এখান বলতে বোলপুর থানা থেকে। আচ্ছা, তোমাকে অফিসার কি নির্দেশ দিয়েছিল, কি করতে নির্দেশ দেওয়া হয়েছিল? আমরা বলছি যে এটা শুধু তুমি ওখানে যাবে, এটা তুমি মানে দিয়ে দেবে, এর ব্যস্ত এইটুকুই। কাকে দিতে হবে? কাকে দিতে হবে? এটা আমাকে সেটাবার বলেনি, ওখানে হচ্ছে যে রিসিভ করার জন্য আমাকে এটা বলেছিল। ঠিক আছে, পার্টি অফিসে দিতে বলেছিল না অনুব্রত মণ্ডলকে দিতে? তা বলতে না, আপনি কোথায় দিলেন বলেছিলেন? আপনি দিলেন কোথায়? আমি তো রিসিভ করে দিলাম এখানে পার্টি অফিসে। আগামীকাল অনুব্রতকে তলব করা হয়েছে, কখন তিনি হাজিরা দেন সেই সমস্ত আপডেটের দিকে নজর থাকবে। তবে এরই পাশাপাশি আরও একটা বিষয়ের দিকে কিন্তু আমাদের নজর রাখতেই হচ্ছে, বিজ্ঞাপন বা খাতায় কলমে পথশ্রীর একদম স্পষ্ট উপস্থিতি লক্ষ্য করা যায়, কিন্তু বাস্তবে ডুলি সেই ভরসা। রাস্তার এমনই অবস্থা যে সেখানে অ্যাম্বুলেন্সও ঢোকে না। মালদার হবিবপুরে খাটিয়া করে রোগী নিয়ে যাওয়ার ছবি আমরা দেখেছিলাম, ভাইরাল সেই ছবি, কিন্তু তারপরেও যে শাসক দলের ঘুম ভাঙেনি তা আরও একবার প্রমাণ মিলল দাসপুরের এই ঘটনায়। পশ্চিম মেদিনীপুর জেলাতেই এমন একটি রাস্তা রয়েছে যেখানে এখনো পর্যন্ত বাড়ি থেকে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গেলে একমাত্র উপায় ডুলি। দাসপুর 1 নম্বর
ব্লকের বাছড়াকুন্ডু গ্রাম। গ্রামে নেই কোনো পাকা রাস্তা, কাদা প্যাঁচপ্যাঁচে কঙ্কালসার রাস্তা দিয়ে মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়া হয় কাঁধে ডুলিতে করে। সোশ্যাল মিডিয়া ভাইরাল সেই ছবি। রাস্তাটা একটু খারাপের জন্য না, এই বর্ষাকাল তো মানে গাড়ি ফাড়ি যাতায়াতের একটু প্রচুর প্রবলেম। পুরো এলাকা জুড়েই খারাপ, প্রচুর খারাপ। ওর হচ্ছে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিল ও, ঠিক আছে, বড় মার হসপিটালে যাবে ও। হ্যাঁ, প্রত্যেকবারই নিয়ে যেতে গেলে এরকম সমস্যা। প্রত্যেকবারই পুরাটাই খারাপ। এই পাইতে গেলেও রাস্তা খারাপ, আর নৌকাতে রজনীবাবুর ঘরে গাইতে গেলেও রাস্তা খারাপ, মানে কোনো গাড়ির যোগাযোগটি নাই। এরকম চরম সমস্যা। তো আর দুদিন পর দোলনায় করে নিয়ে, হ্যাঁ, আর দুদিন পরে এবারে তো নৌকায় করে আমার দিকে নৌকায় পিচ রাস্তায় উঠতে হবে। রাস্তার এই হালের কারণে শাসক দলের কাটমানিকে দায়ী করেছে বিজেপি। পাল্টা বিরোধীদের দিকে আঙুল তুলেছে স্থানীয় শাসক জনপ্রতিনিধি। পথশ্রীর নামে রাস্তার টেন্ডার হয়েছে, টাকা উঠে গেছে, কন্ট্রাক্টর টাকা পেয়ে গেছে, পঞ্চায়েত টাকা পেয়ে গেছে তার কমিশন, কিন্তু রাস্তা হয়নি। এটা তারিখ হয়েছে। অজিতবাবু দীর্ঘদিন পরে কোণঠাসা থেকে বেরিয়ে এসে পার্টির পদ পেয়েছে, তাকে ব্যর্থতার বিরুদ্ধে তাকে কথা বলতে হবে। বামফ্রন্ট আমলে লক্ষ কোটি রাস্তা বেহাল ছিল, তার বেলায় কারো কোনো যোগাযোগ নেই। বিজেপি যত জায়গায় শাসন করছে, যত জায়গায় বিজেপি ক্ষমতায় আছে, তার 70% রাস্তা বেহাল। এই ছবি আর একবার মনে করিয়ে দিল মালদার হবিবপুরের ছবিটা। বছরখানেক আগে হবিবপুরে দেখা গিয়েছিল কঙ্কালসার রাস্তা দিয়ে ঢোকে না অ্যাম্বুলেন্স। রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল খাটিয়ায় করে। শুধু মালদা নয়, দিন কয়েক আগে এই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের রাস্তার জন্য হয়রানির শিকার হয় প্রসূতি। মাঝ রাস্তায় প্রসব করাতে বাধ্য হন আশাকর্মী। কবে বদল হবে, চিত্রটা আদৌ বদল হবে? প্রশ্নটা রাখলাম গ্রাউন্ড জিরো থেকে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। দেখলেন তো, ভাবছেন কি একটাই রাস্তা খারাপ? আগে না, এই একটা রাস্তাই খারাপ নয়, যেদিকে তাকাবেন সেই দিকেই রাস্তা খারাপ। জঙ্গলমহলের ঝাড়গ্রাম থেকে বসিরহাটের উত্তর 24 পরগনা, উন্নয়নের রাস্তাটাই যেন থমকে গেছে। রাজেন্দ্রপুর থেকে বসিরহাট প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তার বেহাল দশা। প্রায় 5 বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয় না বলেই অভিযোগ। এবার তাই রাস্তা সংস্কারের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় ধানের চারা পুঁতে চলল বিক্ষোভ। বসিরহাট 2 নম্বর ব্লকের অন্তর্গত রাজেন্দ্রপুর পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুর এলাকার ঘটনা এটি। গাড়ি ঘোড়া কিচ্ছু নিয়ে আমরা যেতে পারছি না। ছেলে পিলে স্কুল ঘাট করতে যাবে, তাও তারা বাইরে বেরোতে পারছে না। একটা মানুষ অসুস্থ হলে তার গাড়ি থেকে নিয়ে যাবো, এরকম একটা ড্রাইভারও আমরা পাচ্ছি না। এটা আমাদের দক্ষিণ দেবীপুর। একটা ডেলিভারি রুগী যাচ্ছে, যাতে যাতে রাস্তায় তার প্রসাব হয়ে গেছে। কিসের জন্য? এই রাস্তা খারাপের জন্য। আমরা ঠিক টাইম মতন একটা বাচ্চা কাচ্চা হবে যে হসপিটালেও পৌঁছতে পারছি না। একটা এই বাচ্চা স্কুলে যাবে, স্কুলেও যেতে পারছি না। টোটাল আমাদের আন্দুলপোতা, ওটাও রাজেন্দ্রপুর অঞ্চলের ডাক আন্দুলপোতা থেকে পাইকপাড়া। মানুষ বাস করে না এখানে, জানোয়ার বাস করে। এই অঞ্চলটা শুধু কোনো রকম করে নিয়ে সব টিএমসির প্রধান, টিএমসির এই আছে অঞ্চলটা। অবিলম্বে রাস্তা সারাই না করলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি তাদের। রাস্তা যেন নর্দমায় পরিণত হয়েছে। নয়াগ্রাম ব্লকের মলম অঞ্চলের চালতাবেড়ার রাস্তার এমনই চিত্র। প্রায় 400টি পরিবার ভোগান্তির শিকার হচ্ছে দিনের পর দিন। এটা রাস্তা না, এটা নর্দমা। নর্দমায় কোন ঢুকতে খুঁজে তুমি? তোমরা এটা দিয়ে হেঁটে যাও? আর কি করবা? তো যাও তো, রোহিত দিয়ে বাস্তু আছে, দেখো রোহিতে যাইতে। আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম, দপ্তরে মুখ্যমন্ত্রী দপ্তরে জানিয়েছিলাম। তারপর 4 নম্বর অঞ্চল থেকে, মলম অঞ্চল থেকে এখানে লোক এসেছিল, তারা দেখে টেকে মাপটাপ করে নিয়ে গেছে। রাস্তা নেই, বিরোধীদের আক্রমণের মুখে তৃণমূল। এই সমস্ত টাকা আত্মসাৎ করা হচ্ছে এবং বিভিন্ন প্রকল্পের নামে বিভিন্নভাবে সরকারি টাকাকে আত্মসাৎ করছে তৃণমূলের নেতা। যদিও রাস্তার আশ্বাস দিচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। মুখ্যমন্ত্রী আমাদের বাজেটে উনার যে লেভেলের যে মানে টাকাটা, উনি বিপুল অঙ্কের টাকা উনি পাস করেছেন এবং আগামী দিনে ওই টাকায় রাস্তার কাজ খুব দ্রুত গতিতে হবে। এই আশ্বাস সত্যি বাস্তবে রূপ নেবে তো? অর্ণব মৈত্র ও রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট, রিপাবলিক বাংলা।
আচ্ছা, কেন এই পরিস্থিতি জানেন? কারণ সংস্কার হয় না খালের, তার উপরে আবার অবৈধ নির্মাণের অভিযোগ। এই যেমন আলিপুর দুয়ারের ভোলা নালা খাল, একটু বৃষ্টি হলেই ভোলা নালা খালের জলে প্লাবিত গোটা এলাকা, তার উপরে আবার সামনে রয়েছে অবৈধ নির্মাণের অভিযোগ। সীমারা এলাকার দুঃখ বলা চলে এই ভোলা ঝোড়া বা ভোলা নালা। প্রতি বছর বর্ষার সময় এই হাসিমারা এলাকা প্লাবিত হয় এই ভোলা ঝোড়া ভোলা নালা। সংস্কারের অভাব, দীর্ঘ কয়েক দশকের এলাকার বাসিন্দার দাবি ভোলাটা নালাটা সংস্কার করা, কোথাও ঝোড়া বড়, কোথাও নালার পর্যন্ত হয়ে গেছে। হাসিমারার দুঃখ বলা চলে এই ভোলা নালাকে। এই নালার জলে প্রতি বছর বর্ষায় প্লাবিত হয় হাসিমারা ও ভারনাবাড়ি চা বাগান এলাকা। একদিকে যেমন সাফাই হয় না নালা, তেমনই দোষও নালার ওপর অবৈধ নির্মাণ। দখল করতে ভোলা নালার উপরে কিন্তু তখন বড় বড় বিল্ডিং হয়ে গিয়েছে, দখল হতে সংকুচিত হয়ে গিয়েছে। এই জন্য ঘন্টার বৃষ্টি, 1 ঘন্টার বৃষ্টিও এই নিতে পারে না হাসিমারা, পুরা প্লাবিত হয়ে যায়। কার অনুমতিতে এই নালার ওপর গজিয়ে উঠল পরপর পিলার? ভোলা নালা চেপে গেছে, ছোট হয়ে গেছে, ওখানে প্রচুর নেতাদের বাড়িঘর হয়ে গেছে। এইভাবে দখল না করার জন্য প্রশাসন এগুলা দেখুক, আমরা শুনছি। কিন্তু আর সরকারের কাছে আমরা আবেদন করে যাচ্ছি যে এই ভোলা নালা নিয়ে যেন ফাইনালি একটা কনস্ট্রাকশন হোক। বর্ষা এলাকাবাসীর হয়রানি কি চোখে পড়ে না প্রশাসনের? কবে প্রশাসন এ নিয়ে ব্যবস্থা গ্রহণ করে এটাই দেখার। আলিপুরদুয়ার জেলার হাসিমারা থেকে সুরজ চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। রাস্তার বেহাল ছবি দেখালাম। কাল দেখেছেন কিভাবে ঢ্যাঁড়স তুলতে গিয়ে 11,000 ভোল্টের খোলা তারে ঝলসে গিয়েছিল এক কৃষক। আর আজকে বসিরহাটে বিদ্যুতের খোলা তারে ভয়াবহ অগ্নিকাণ্ড। খোলা তার যেন মৃত্যু ফাঁদ। মধ্যরাতে 11,000 ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বাড়ির ওপর। কিছুক্ষণের মধ্যে যেন সর্বস্ব শেষ। মাথায় হাত পড়েছে সন্দেশখালীর ভাঙা তুষখালী মাঝের পাড়ার এই ক্ষতিগ্রস্ত পরিবারের। নগদে কত টাকা? 20,000 টাকা। আনুমানিক কত টাকার জিনিসপত্র ক্ষতি হয়েছে? 2 লাখ টাকা। কিভাবে জানতে পারলেন? প্রতিবেশীরা দেখেছিল আর ফোন করেছিল আমার কাছে, ক্ষতিপূরণ চাই। পরিবারের সদস্যরা কোনো রকমে প্রাণে বাঁচলেও টাকা কড়ি গয়নাগাটি সব পুড়ে ছাই হয়ে গেল। তার ছিঁড়ে ওদাতে ওই ঘরে পড়েছে, আর ওই পুড়ে ধ্বংস 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো ধ্বংস হয়ে গেছে। ওর খুলে ঢুকতে পারে লোকজন সব দূরে দূরে ছিল। বৃহস্পতিবারই খোলা তার প্রাণ কেড়েছে হুগলির বলাগড়ের এক কৃষকের। জমিতে ঢেঁড়স তুলতে যাওয়ার পথে ছেঁড়া তারের সংস্পর্শে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চাষি। কেন হাই ভোল্টেজ তারের অবস্থার দিকে নজর নেই প্রশাসনের? আর কত ক্ষয়ক্ষতি হলে টনক নড়বে স্থানীয় জনপ্রতিনিধিদের? বসিরহাট থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কর্মরত রেলকর্মীকে তুলে নিয়ে গেছে পুলিশ। এই অভিযোগে মানকর রেল গেট বন্ধ করে বিক্ষোভ দেখালো রেলকর্মীরা। যে অভিযোগ সামনে আসছে যে রেলের ট্রাক রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, আর সেই সময় মানকর স্টেশনের কাছে 92 নম্বর গেটের সামনে দায়িত্বে থাকা রেলকর্মীকে তুলে নিয়ে যায় বুদবুদ থানার পুলিশ। আর এই অভিযোগকে সামনে রেখেই চলে বিক্ষোভ। মানকর রেল গেটে আমি দাঁড়িয়ে আছি এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রে অন ডিউটি অবস্থায় গেটম্যানকে এখান থেকে তুলে নিয়ে যায় বুদবুদ থানার পুলিশ। এবং এখানে যারা রেলের কর্মী যারা আছেন তাদের যেটা অভিযোগ যে ইউনিফর্ম পরা অবস্থায় তাদের এখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে टॉर्चर करा है, मारधर करा है। मतलब गाड़ी में धक्का मुक्की करके अंदर कर दिए, तो फिर वहाँ भी मतलब हमको मतलब मारने लगे। हाँ, लॉकअप में कर दिए। किस कारण से हमको उठा के ले गया था वो जवाब दे हमको, नहीं तो फिर हम लोग प्रोटेस्ट और आगे तक करेंगे। ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন রেল কর্মীরা। নিরাপত্তার দাবিতে চলে বিক্ষোভ। গাড়িগুলো যেগুলো পাস হচ্ছে তুই টাকা তুলছিস, হ্যাঁ, এইভাবে ওকে তুলে নিয়ে চলে গেছে এবং থানায় প্রচন্ড মারধর করা হয়। পরে আমরা জানতে পারি এখানে একটা ফোন করে জানিয়েছে যে এই ধরনের কেস হয়েছে,
দিয়ে আমরা কন্ট্যাক্ট করি, কোনো রিপ্লাই দেয় না, ও ফোনটা কেড়ে নিয়ে মোবাইল সুইচ অফ করে দিয়ে যায় ব্যাপার। কারণ এরপরে আমাদের নাইট পেট্রোলিং হয়, নাইট পেট্রোলিংটা যে 3 মাস হয়, ধরুন নাইট পেট্রোলিং আমরা 2 জন করে ডিউটি করতে পারি, সেই সময় যদি তুলে নিয়ে চলে যায় তখন কি হবে? যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়নি পুলিশ, গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, দলকে চিঠি দিয়ে দায় সারা দুঃখ প্রকাশ কৃষ্ণমণ্ডলের। নানান রকম ওষুধ খেয়ে ভুল বকার অজুহাত চিঠিতে। অনুব্রত নির্লজ্জ সাফাই, আমি অনেক ওষুধ খাই, ক্ষমা না চেয়ে সাফাই কৃষ্ণমণ্ডলের, যেখানে দল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না, পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি যান, যে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই। পুলিশকে অপমানের কথা নাকি তিনি ভাবতেই পারেন না, এমনটাই বলছেন অনুব্রত মণ্ডল। আরো একবার শোনাই তিনি ঠিক কি বললেন। পুলিশকে আমি ভাবছি প্রথম থেকে, পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না, পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি যান, যে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। মালদায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, আর গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই চরমে যে সেখানে এখনো পর্যন্ত সভাপতিকেই নির্বাচন করা যায়নি। সভাপতিহীন মালদার কালিয়াচকের 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি। তৃণমূলের 2 গোষ্ঠীর দড়ি টানাটানিতে সভাপতি গঠন প্রক্রিয়া থমকে রয়েছে 1 বছরের বেশি সময় ধরে। কংগ্রেসের সদস্যরা সভাপতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কলকাতা হাইকোর্ট 29শে মে সভাপতি গঠনের নির্দেশ দেয়। বৃহস্পতিবার সভাপতি গঠন প্রক্রিয়া থাকলেও আইন শৃঙ্খলার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করে প্রশাসন। আর এদিকে তৃণমূলের ওজনদার নেতা নেত্রীর মদতে সভাপতি গঠনের প্রক্রিয়া বারবার স্থগিত হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধী থেকে শুরু করে তৃণমূলেরই একাংশ। আমাদের
দলের মধ্যে যেটা আছে যে এখানে মানে অনেকজনই অনেক রকম কথা বলছে, এবার বাইরে থেকে যদি কেউ করে ষড়যন্ত্র করে, সেটাই কিন্তু আমরা বরদাস্ত করবো না। অক্সিজেন দিচ্ছি, মানে ওদেরকে যে অক্সিজেন দিচ্ছে, ওদেরকে যে বাইরে রেখেছে পালিয়ে, সেটা দলকে আমরা জানিয়েছিলাম, কিন্তু ডেটটা যে ক্যান্সেল হলো সেটা আমরা এখন পর্যন্ত ধোঁয়াশাতে। আমি বললাম তো এটা আমি কমেন্ট করবো না, যা বলবে পুলিশ সুপার বলবেন বা জেলা সমর্থক বলবেন। পার্টির প্রেসিডেন্ট রহিম বক্সি আছে, উনি পার্টির কথা বলতে পারবেন। মিউনিসিপ্যালিটির ব্যাপার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তা আমাকে বলবেন না। আমি এটুকু বলতে পারি এইসব ম্যাটারগুলো জেলা সমর্থক এবং পুলিশ সুপার দেখে। সমস্ত রকম পঞ্চায়েত সমিতির উন্নয়নের কাজ বন্ধ, কারণ মন্ত্রীর সঙ্গে ব্লক সভাপতির গণ্ডগোল। তাহলে ল অ্যান্ড অর্ডার যখন ঠিক নেই তখন কেন্দ্রীয় বাহিনী নামাও। দু একজন জনপ্রতিনিধি চাচ্ছেন না, মন্ত্রী চাচ্ছেন না, তার জন্য পঞ্চায়েত সমিতি 1 বছর ধরে অচল থাকবে, তাহলে জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নিব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।